আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে ইজি ক্লাসরুমে। আমি মাসুদ। আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টির 2 থেকে 3টি অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমাদের কোষের মধ্যে 2 ধরনের অঙ্গাণু থাকে। কিছু আছে হচ্ছে আবরণযুক্ত অঙ্গাণু, অর্থাৎ যাদের বাহিরে একটা আবরণ বা পর্দা থাকে, তাদেরকে আমরা আবরণযুক্ত অঙ্গাণু বলে থাকি। এবং আবার কিছু আছে হচ্ছে আবরণবিহীন অঙ্গাণু। বলো তো শিক্ষার্থীরা, এই সকল অঙ্গাণুগুলো কোথায় থাকে? তোমরা অবশ্যই জানো এই সকল অঙ্গাণুগুলো থাকে হচ্ছে আমাদের একটি কোষের সাইটোপ্লাজমে। তাহলে দেখো, সাইটোপ্লাজমের মধ্যে কিছু অঙ্গাণু রয়েছে যাদের বাহিরে এরকম আবরণ থাকবে বা পর্দা থাকবে, তাদেরকে আমরা বলবো আবরণযুক্ত অঙ্গাণু। এবং যাদের কিছু আছে যাদের বাইরে কোনো আবরণ থাকবে না, যাদেরকে আমরা বলবো আবরণবিহীন অঙ্গাণু। তাহলে লক্ষ্য করো, আবরণযুক্ত অঙ্গাণুর মধ্যে আমাদের রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষায় সবসময় এসে থাকে, মাইটোকন্ড্রিয়া। আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন এবং মাইটোকন্ড্রিয়ার ভূমিকা বা কাজ সম্পর্কে জানব। এরপরে প্লাস্টিড সম্পর্কে তোমরা জানো, প্লাস্টিড খুব গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে তোমরা জানো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটি সবুজ ধরনের প্লাস্টিড, এবং এই প্লাস্টিডের গঠন এবং কাজ কিন্তু তোমাদের প্রায়ই আসে। এছাড়া তোমরা জানো আবরণযুক্ত অঙ্গাণুর মধ্যে গলজি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে। এরপরে আমরা আবরণবিহীন অঙ্গাণু হিসেবে আমরা জানি, আর আবরণবিহীন অঙ্গাণুর মধ্যে রয়েছে রাইবোজোম, যার প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা বা প্রোটিন সংশ্লেষণ করা। তারপর হচ্ছে সেন্ট্রোসোম। তোমরা জানো সেন্ট্রোসোম হচ্ছে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে, এটা প্রাণী কোষে প্রায়ই দেখা যায়। এরপরে রয়েছে কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল যেগুলো আমাদের কোষকে রিজিডিটি বা শক্তি প্রদান করে থাকে। এখন আমরা তোমাদেরকে আজকে যেই টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। প্রথমেই চলো আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন জেনে নিব এবং মাইটোকন্ড্রিয়ার কাজ বা ভূমিকা জেনে নিব। খুব ভালো করে বোঝো, জীববিজ্ঞান বুঝতে হলে তোমাদের জাস্ট কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে এবং একটু ভিজুয়ালাইজ করতে হবে। আমরা যদি মাইটোকন্ড্রিয়ার গঠন তোমাদেরকে আমরা একটু মাইটোকন্ড্রিয়াটা আঁকার চেষ্টা করেছি। তোমরা জানো মাইটোকন্ড্রিয়া তোমরা আরো খুব সুন্দর করে রাখতে পারো, তবে মাইটোকন্ড্রিয়াটা আমরা একটু আঁকার চেষ্টা করেছি। দেখো, তাহলে মাইটোকন্ড্রিয়া আমরা বলতেছি হচ্ছে একটি আবরণযুক্ত অঙ্গাণু। তোমরা মনে রাখবা, বায়োলজিতে বেশিরভাগ অঙ্গাণুই 2 স্তর পর্দা বিশিষ্ট থাকবে, অর্থাৎ তাদের উপরে যে আবরণটা থাকবে তার 2টা স্তর থাকবে। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এরকম 2টি স্তর রয়েছে। বাহিরের যে স্তরটি তাকে আমরা বলি বহিঃস্থ স্তর। আচ্ছা, এইটা এইভাবে আঁকার কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে এটা একটা 3D ডাইমেনশনাল জিনিস, ঠিক আছে? অর্থাৎ এটাকে এইভাবে কেটেছি, কাটলে অনেকটা এরকম দেখা যায়। নিচের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, কাটলে মাঝখানে আমরা এইভাবে দেখতে পাবো। লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি বাহিরে একটা স্তর পাওয়া যায় যার নাম হচ্ছে বহিঃস্থ পর্দা, এবং ভিতরের একটা স্তর পাওয়া যায় যার নাম হচ্ছে অন্তঃস্থ পর্দা। তোমরা দেখতে পাচ্ছ ভিতরের যে স্তরটা, পর্দার ভিতরের যে স্তরটা, সেটা ভিতরের দিকে এরকম ভাঁজ হয়ে ঢুকে গেছে, তাই না? এবং এরকম এলোমেলো ভাবে গেছে, এটাকে বলতেছি আমরা অন্তঃস্থ পর্দা। এবং ভিতরের যে বাঁক হয়ে গেছে এবং ভিতরের দিকে ফিঙ্গার লাইক প্রজেকশন হয়েছে, অর্থাৎ ভিতরের দিকে আঙ্গুলের মতো ঢুকে গেছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। তাহলে ক্রিস্টি মানে হচ্ছে এই যে ভিতরে যে ঢুকে যাওয়া এই বিষয়টাকে, অর্থাৎ এরকম একটা ঢেউ তৈরি করা, এই ঢেউ তৈরি করাটাকে বিষয়টা আমরা বলতেছি ক্রিস্টি। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে ভিতরে যে অন্তঃস্থ পর্দাটি রয়েছে, এই পর্দার মধ্যে বিভিন্ন গোলাকার কিছু জিনিস লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি। এই গোলাকার বস্তুগুলোকে বলা হয় হচ্ছে অক্সিজোম। এবং এই অক্সিজোমের মধ্যে কি থাকে বলতো? অক্সিজোমের মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম, যে এনজাইম কিনা আমাদের রেসপিরেশন বা শ্বসনে সাহায্য করে। এবং আমরা দেখতে পাচ্ছি অন্তঃস্থ পর্দার ভিতরে যে জায়গাটুকু, এই পুরো জায়গাটুকুকে বলা হবে ম্যাট্রিক্স। তোমরা মনে রাখবা, বায়োলজিতে যে কোনো কিছুর ভেতরের জায়গাকে ম্যাট্রিক্স বলা হবে। যেমন মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের যে জায়গা, পর্দার ভিতরের জায়গা, তাকে আমরা ম্যাট্রিক্স বলবো। একইভাবে প্লাস্টিডের যে ভিতরের জায়গা, তাকেও আমরা ম্যাট্রিক্স বলবো। এরকম ভাবে বিভিন্ন অঙ্গাণুর ভিতরের যে জায়গা তাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। তাহলে লক্ষ্য করো, মাইটোকন্ড্রিয়ার 2টি পর্দা রয়েছে, মোট কথা 2 স্তর বিশিষ্ট পর্দা রয়েছে। বাহিরের স্তরটাকে আমরা বলতেছি বহিঃস্থ পর্দা, এবং ভিতরের স্তরটাকে আমরা বলতেছি হচ্ছে অন্তঃস্থ পর্দা। এবং অন্তঃস্থ পর্দার ভিতরে মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে মূলত জায়গাটা, তার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এখন লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু বিভিন্ন এনজাইম, কো এনজাইম ইত্যাদি থাকতে পারে। এছাড়া ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু এরকম গোলাকার ডিএনএও থাকতে পারে। পাশাপাশি ম্যাট্রিক্সের মধ্যে রাইবোজোম থাকে। এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে লক্ষ্য করো, আমরা যদি একটা মাইটোকন্ড্রিয়া আঁকতে চাই, খুব সহজে কিন্তু আঁকতে পারি। আমরা আঁকার জন্য এইভাবে একটা প্রথমে গোলাকার চিহ্ন দিতে পারি, এবং এটা 3D বোঝানোর জন্য আমরা এইভাবে একটা
দিতে পারি। এবং ভিতরের যেই অন্তঃপর্দাটা বা অন্তঃস্থ পর্দাটা সেটা বোঝানো, আমরা যেহেতু এটা ফোল্ডিং হয়ে থাকে ভিতরে, তো এটা আমরা এইভাবে দিতে পারি। দেখো, তাহলে লক্ষ্য করো, এটা আমরা এইভাবে ভিতরের দিকে এরকম এঁকিয়ে বেঁকিয়ে দিলাম, এবং এটা যদি এরকম করি তাহলে কিন্তু আমরা খুব সহজে মাইটোকন্ড্রিয়াটা এঁকে ফেলতে পারি। ভিতরে তোমরা অক্সিজনগুলো দিবা, এবং এই জিনিসটাকে তোমরা জানো এটা কি বলে, ক্রিস্টি বলা হয়। এবং এখানে তোমরা একটু পেন্সিল দিয়ে রাফের মতো করে দিতে পারো, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়া আঁকতে পারি। এখন চলো আমরা একটু জেনে নিব যে মাইটোকন্ড্রিয়ার ভূমিকাটা কি, আসলে মাইটোকন্ড্রিয়াটা কাজ কি। তোমরা জানো যে আমাদের দেহে শ্বসন হয়ে থাকে। শ্বসন মূলত কি? শ্বসন হচ্ছে মূলত আমরা যে খাবারটা খাই সেই খাবার থেকে শক্তি উৎপাদনের একটা প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে আমাদের যে সেল বা কোষ রয়েছে সেখানে যখন খাবারটা চলে যায়, সেই খাবারটাকে শক্তি উৎপাদন করা, যে শক্তির নাম হচ্ছে এটিপি, সেই বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে শ্বসন। এখন চলো আমরা জেনে নিব যে শ্বসনের কয়টা ধাপ আছে। তোমরা জানবা যে শ্বসনের মূলত 4টি ধাপ রয়েছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা বলতেছি যে শ্বসনের 4টি ধাপ রয়েছে। এগুলোর নাম তোমরা জানো, যে গ্লাইকোলাইসিস, এসিটাইল কো এ তৈরি, তারপর হচ্ছে ক্রেবস চক্র, এবং হচ্ছে ইলেকট্রন প্রবাহ। লক্ষ্য করো, এটা যদি একটা সেল হয়ে থাকে, এবং তোমরা জানো সেলের মাঝখানে নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে যে জায়গাটুকু তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মূলত মাইটোকন্ড্রিয়া থাকে। লক্ষ্য করো, প্রথমে খাবারটা যখন ব্লাডের মাধ্যমে আমাদের সেলের মধ্যে আসে, সেলের সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে যখন আসে তখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি হয়, এবং গ্লাইকোলাইসিস হওয়ার পরে বাকি যে অংশটুকু খাবারের রইল সেটা চলে যায় আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রথমে খাবার থেকে এসিটাইল কো এ তৈরি হয়, এবং এসিটাইল কো এ থেকে পরে ক্রেবস চক্রে খাবারটা ঢোকে, এবং ক্রেবস চক্রের পরে ইলেকট্রন প্রবাহ ঘটে। এখন লক্ষ্য করো, এই যে ক্রেবস চক্র আমরা যে বলতেছি, এই ক্রেবস চক্রের জন্য এখানে কিছু এনজাইম দরকার হয়। কি দরকার হয়? এনজাইম দরকার হয়। এবং এই এনজাইমের মাধ্যমে ক্রেবস চক্রের বিভিন্ন যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হয়। মোট কথা, আমাদের শ্বসনের যে 4টি ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কো এ তৈরি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ, এর মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিসটি শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়, এবং এসিটাইল কো এ তৈরি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ সবগুলো ধাপই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্রের জন্য যেই কয়টা এনজাইম দরকার তার সবগুলো এনজাইমে কিন্তু রয়েছে। এজন্য মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে যেহেতু এটিপি তৈরি হয়, তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে বলতে পারি কোষের শক্তিঘর। এখন আমরা জেনে নিব চলো যে প্লাস্টিডের গঠন কি এবং প্লাস্টিডের ভূমিকা কি। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা একটু প্লাস্টিড আঁকার চেষ্টা করেছি। লক্ষ্য করো, প্লাস্টিডের প্রথমে আমরা একটু গঠন জেনে নিব। তোমরা এর আগে একটু বলে নেই যে প্লাস্টিড কিন্তু আবার 3 ধরনের হতে পারে। কিছু প্লাস্টিড রয়েছে সবুজ রঙের, আবার কিছু প্লাস্টিড রয়েছে অন্যান্য রঙের, এবং কিছু প্লাস্টিড রয়েছে যাদের কোনো রং নেই, মানে কোনো বর্ণ নেই, মানে বর্ণহীন। যেই সকল প্লাস্টিড সবুজ রঙের তাদেরকে আমরা বলি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট বলার কারণ হচ্ছে তাদের মধ্যে ক্লোরোফিল নামক এক ধরনের অণু রয়েছে, এবং এই ক্লোরোফিল অণু থাকার কারণে তারা সালোক সংশ্লেষণ করতে পারে, যার ফলে তারা খাদ্য উৎপাদন করতে পারে। তাহলে আমরা বলতেছি সবুজ কালারের যে প্লাস্টিক তাদের মধ্যে ক্লোরোফিল অণু থাকে। ক্লোরোফিল অণু থাকার কারণে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার উৎপন্ন করতে পারে। এই ধরনের প্লাস্টিককে আমরা ক্লোরোপ্লাস্ট বলে থাকি। তোমাদের পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময়তেই ক্লোরোপ্লাস্ট নিয়ে কোশ্চেন থাকবে। এরপর আমরা জানবো যে ক্রোমোপ্লাস্ট। তোমরা জানো উদ্ভিদের কিন্তু পাতা এক ধরনের সবুজ রঙের, এছাড়া কিন্তু উদ্ভিদের ফুল হয়ে থাকে, ফল হয়ে থাকে, বিভিন্ন রঙের হয়ে থাকে এগুলা। এই রঙগুলার জন্য যেই প্লাস্টিড দায়ী তার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তার মানে এই ক্রোমোপ্লাস্টের মধ্যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, মানে হচ্ছে রং, বিভিন্ন রঙের মতো পদার্থ রয়েছে যাদেরকে আমরা ক্রোমোপ্লাস্ট বলে থাকি। এবং কিছু কিছু জায়গা রয়েছে উদ্ভিদের বর্ণহীন, যেমন ধরো উদ্ভিদের গোড়া বা মূল, এই সকল জায়গায় কিন্তু লিউকোপ্লাস্ট থেকে থাকে। এখন আমরা জেনে নিব যে একটা ক্লোরোপ্লাস্টের গঠন কি হতে পারে। যে ক্লোরোপ্লাস্টের গঠন কিন্তু প্রায়ই তোমাদের পরীক্ষায় এসে থাকে। লক্ষ্য করো, আমরা বলেছি যে আবরণযুক্ত যে সকল অঙ্গাণু রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু 2 স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত। এটা জেনারেল ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। এবং এই স্তরের ভিতরের যে জায়গাটুকু, যে কোনো অঙ্গাণুর ভিতরের জায়গাটুকু আমরা ম্যাট্রিক্স বলবো। তাহলে লক্ষ্য করো, একইভাবে ক্লোরোপ্লাস্টের কিন্তু 2টা স্তরই রয়েছে। একটা হচ্ছে বাহিরের স্তর, একটা হচ্ছে ভিতরের স্তর।
তাহলে যে পর্দাটা রয়েছে তাকে আমরা বাইরেটাটা বলতেছি বহিস্থ পর্দা, ভেতরেটাকে বলতেছি অন্তঃস্থ পর্দা। এখন একটু বোঝার বিষয় আছে, লক্ষ্য করো এই বহিস্থ পর্দা এবং অন্তঃস্থ পর্দার মাঝখানে যে স্তরটা, তাকে যেহেতু এটা বাইরে, এটা যেহেতু অঙ্গাণুর বাইরে, তা আমরা বলতেছি এটাকে বহিস্তর, এবং অন্তঃস্থ পর্দার ভিতরে যে জায়গাটা সেটা যেহেতু অঙ্গাণুর ভিতরের জায়গা, তাই আমরা সেটাকে বলতেছি অন্তরস্তর। এখন লক্ষ্য করো এই অন্তরস্তরই কিন্তু মূলত ম্যাট্রিক্স হিসেবে পরিচিত। তোমাদেরকে এটা আমরা বলেছি আরো অনেকবার যে যে কোনো অঙ্গাণুর ভেতরের জায়গাকে আমরা ম্যাট্রিক্স বলবো। তাহলে এই অন্তরস্তর মূলত কিন্তু ম্যাট্রিক্সটা। এখন লক্ষ্য করো ম্যাট্রিক্সে মূলত কি থাকে। এই ম্যাট্রিক্সের মধ্যে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে এরকম কিছু বিল্ডিং এর মতো, অর্থাৎ এখানে কিছু গ্রানাম থাকবে। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে ফোল্ডিং আকারে এরকম আমরা ভেহিকিউলের মতো আঁকছি, এই জিনিসটাকে বলা হয়, এই যে একটাকে বলা হয় থাইলাকয়েড এবং সবগুলাকে একসাথে বলা হয় হচ্ছে গ্রানাম। তাহলে দেখো এরকম কিছু গ্রানাম থাকে এবং গ্রানামের প্রত্যেকটাকে বলা হয় থাইলাকয়েড। এখন লক্ষ্য করো একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে এরকম ল্যামেলা দিয়ে যুক্ত, যাদেরকে আমরা গ্রানাম ল্যামেলা বলে থাকি। যেহেতু একটাকে আমরা সবসময় ম যুক্ত করব সাথে, তাহলে গ্রানাম ল্যামেলাম বলতে পারি। সবগুলাকে বলবো আমরা গ্রানাম ল্যামেলা, আর একটা যদি বলি একটার নাম হচ্ছে গ্রানাম ল্যামেলাম, মানে একটা সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে লক্ষ্য করো এটাই মূলত কিন্তু একটা ক্লোরোপ্লাস্টের গঠন। এখন আমরা জেনে নিব যে ক্লোরোপ্লাস্ট আমাদের জীবজগতের জন্য কতটুকু উপকারী আসলে। তোমাদেরকে আমি অবশ্যই বলেছি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের প্লাস্টিড, ঠিক আছে, সবুজ রঙের প্লাস্টিড। তোমরা লক্ষ্য করো এই গ্রানামের যে এক একটাকে বলতেছি আমরা থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল নামক এক ধরনের অণু থাকে। ক্লোরোফিল নামক এক ধরনের অণু থাকে, যার ফলে এই ক্লোরোফিল অণুর কারণে এখানে সালোক সংশ্লেষণ হতে পারে। তোমরা অবশ্যই জানো সালোক সংশ্লেষণ হচ্ছে একটি খাবার তৈরির প্রক্রিয়া। উদ্ভিদ মূলত এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু খাবার তৈরি করতে পারে। মোট কথা পরীক্ষার হলে যদি তোমার লিখতে হয় তুমি এভাবে লিখতে পারো যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে মূলত সবুজ রঙের প্লাস্টিড, এবং সবুজ রঙের প্লাস্টিডের মধ্যে যে গ্রানামের মধ্যে যে থাইলাকয়েড রয়েছে সেই থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল থেকে থাকে। ক্লোরোফিল হচ্ছে একটা জৈব অণু এবং এই ক্লোরোফিলের মধ্যে সালোক সংশ্লেষণ হয়ে থাকে। এখন সালোক সংশ্লেষণ মূলত হয় কি? সালোক সংশ্লেষণে যেটা হয় আমরা জানি উদ্ভিদ তার মূল দিয়ে পানি সংগ্রহ করে এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে, তোমরা জানো। তাহলে এই দুইটা জিনিস যখন এখানে আসে, এবং তোমরা জানো যে উদ্ভিদের আলো লাগে খাবার তৈরি করার জন্য, তাহলে আলো প্রয়োজন। এই আলোর এবং কিছু আমরা জানি এখানে এনজাইম রয়েছে, এই এনজাইমের উপস্থিতিতে উদ্ভিদ কিন্তু তার খাবার তৈরি করতে পারে, যার নাম হচ্ছে গ্লুকোজ। তোমরা জানো গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6। পাশাপাশি সে কিছু অক্সিজেন তৈরি করে যেটা সে বাহিরে বের করে দেয়। এখন লক্ষ্য করো তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে খাবার তৈরি করতেছে গ্লুকোজ, যেই খাবার কিন্তু সে নিজেও খাবে, পাশাপাশি আমাদের প্রাণী জগতের জন্য সাপ্লাই দিতে থাকবে। এবং সে কিন্তু পাশাপাশি একটি উপাদান তৈরি করতেছে যার নাম হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা কিন্তু সে তার বায়বীয় অঙ্গাণুর মাধ্যমে পরিবেশে বের করে দিবে, যেই অক্সিজেন কিন্তু প্রাণী গ্রহণ করবে এবং সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারবে। এভাবে কিন্তু প্লাস্টিড আমাদের পৃথিবীতে জীবের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম কিভাবে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের গঠন এবং তাদের ভূমিকা সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।